প্রায় ৩৩১ কোটি টাকার এই ভবনটি শুধুমাত্র বিলাস করার জন্য নির্মাণ করা হয়নি। এটি নির্মাণের পিছনে রয়েছে তৎকালীন সমাজের বর্ণ বৈষম্যের কারণে অপমানিত হওয়া এক অন্ধকার ইতিহাস। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলেছি রোজ গার্ডেন প্যালেসে। রোজ গার্ডেনে আসার জন্য প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঢাকার মতিঝিলে চলে আসবেন। মতিঝিল থেকে ৪০ থেকে ৫০ টাকা দিয়ে যে কোনো রিক্সা নিয়ে চলে আসতে পারবেন এই রোজ গার্ডেন প্যালেসে। রবিবার সাপ্তাহিক বন্ধ আর সোমবার অর্ধবেলা ছাড়া সপ্তাহের বাকি দিনগুলো জায়গাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এখানে প্রবেশ ফি মাত্র ৩০ টাকা। টিকিট কেটে নিয়েছি, চলুন প্যালেসের ভেতরে প্রবেশ করে বাকি গল্পটা বলি। প্রবেশের পরেই বামে দেখা মিলবে এই গোলাপ বাগানটির। তৎকালীন সময়ে এই বাগানে চীন, জাপান ও ইউরোপ সহ নানা দেশ থেকে আনা দুর্লভ প্রজাতির গোলাপের চারা রোপণ করা হয়েছিল। গোলাপের প্রাচুর্যের কারণে বাগান বাড়িটির নামকরণ করা হয়েছিল রোজ গার্ডেন। সামনেই আছে সুন্দর একটি ভাস্কর্য। এটি দেখতে এখনো অনেক চমৎকার। এমন ছোট বড় বেশ কয়েকটি ভাস্কর্য আছে প্যালেসের চারপাশে, যেগুলো প্যালেসটির ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। চলুন এবার প্যালেসটির ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করি। দারুণ এই প্যালেসটির নির্মাতা ছিলেন ঋষিকেশ দাস। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী। তবে সাধারণ পরিবার থেকে উঠে আসায় ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। ইতিহাস থেকে জানা যায়, এক জলসায় অপমানিত হওয়ার প্রতিশোধ নিতে তিনি বলদা গার্ডেনের জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর চেয়ে দৃষ্টিনন্দন ও বড় বাগান বাড়ির তৈরি করার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী ১৯৩১ সালে পুরান ঢাকার টিকাতলিতে ২২ বিঘা জমি কিনে তিনি তৈরি করেন এই রাজকীয় প্রাসাদটি, যদিও বর্তমানে মাত্র ৭ বিঘাই অবশিষ্ট আছে। ৬টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত করা হয়েছে। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা হয়েছে। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত এই প্রাসাদটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এই ভবনটি সজ্জিতকরণের কাজ সমাপ্ত হওয়ার আগেই ব্যবসায়ী ঋষিকেশ দাস আর্থিকভাবে দেউলিয়া হয়ে যান। ফলে ১৯৩৭ সালে তিনি রোজ গার্ডেন প্যালেসটি খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বিক্রি করে ফেলেন। তারপর এই প্রাসাদটির নতুন নামকরণ করা হয় রশিদ মঞ্জিল। প্রাসাদের সদর দরজার সামনে সবুজ লনের ঠিক মাঝখানে আছে দৃষ্টিনন্দন একটি পানির ফোয়ারা। চলুন বাড়ির ভেতরটা দেখাতে দেখাতে বাকি ইতিহাসটুকু বলি। ভিউয়ার্স, প্রবেশের প্রথমেই পাবেন এই ডাইনিং টেবিল। অনেক বড় একটি ডাইনিং টেবিল। ডাইনিং টেবিলের উপরে রয়েছে সুবিশাল দুটি ঝাড়বাতি ও চারপাশের দেয়ালে রয়েছে বিভিন্ন ডিজাইনের বাতি। বাড়িটির নিচতলায় রয়েছে মোট ৮টি কক্ষ। একটি কক্ষে রয়েছে বেশ কয়েকটি সোফা ও ছোট একটি পালঙ্ক, এবং বাকি কক্ষগুলো বর্তমানে বন্ধ আছে। দোতলায় যাওয়ার সিঁড়ির দিকে বেলজিয়ামের তৈরি রঙিন কাচের নকশা করা হয়েছে। এটি হলো দোতলার হলরুম। এটি বেশ বড় এবং একসময় এটি নাচঘর হিসেবে ব্যবহৃত হতো। এই রুমের প্রতিটি কোণা দারুণ কারুকার্যে খচিত। এই দোতলায় রয়েছে মোট ৫টি কক্ষ। ২টি রুমের সামনে থেকে দেখতে পারবেন ভিতরের অংশ, এবং ৩টি বর্তমানে বন্ধ রয়েছে। এখানে রশিদ সাহেবের পরিবারের ব্যবহৃত প্রাচীন আমলের বিভিন্ন আসবাবপত্র রয়েছে। এই আসবাবপত্রগুলোতে যাদের হাতের স্পর্শ ছিল, এখন তাদের বাকি গল্পটুকু বলি। রশিদ সাহেবের মৃত্যুর পর ওনার বড় ছেলে কাজী হুমায়ুন রশিদ এই বাড়িটির মালিকানা পান। তখন থেকে বাড়িটি হুমায়ুন সাহেবের বাড়ির নামে অধিক পরিচিতি লাভ করে। হুমায়ুন সাহেবের মৃত্যুর পর এই বাড়ির মালিকানা পান তার ছোট ভাই কাজী আব্দুর রাকিব। যদিও ১৯৮৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে একটি সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে, কিন্তু আদালতে মামলা করে ১৯৯৩ সালে পুনরায় কাজী আব্দুল রাকিব এই বাড়ির মালিকানা সত্ত্বে ফিরে পান। পরবর্তীতে ১৯৯৫ সালে ওনার মৃত্যুর পর এই বাড়ির মালিকানা পান ওনার সহধর্মিণী লাইলা রাকিব। অবশেষে ২০১৮ সালে বাংলাদেশ সরকার এই ভবনটি ৩৩১,৭০,২,৯০০ টাকা মূল্যে ক্রয় করেন এবং এটিকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেন।
সম্ভবত এটি রাকিব সাহেবের বেডরুম ছিল। টেবিলের উপর ওনার একটি ছবিও রাখা হয়েছে। এখানে কাঠের তৈরি বেশ কয়েকটি আসবাবপত্র রয়েছে। সে আমলের একটি খাট, খাটের উপর তোশক, বালিশ সহ যাবতীয় সবকিছুই আগের মতো সাজানো রয়েছে, শুধু মানুষগুলোই আর নেই। কতটা রুচি সম্পন্ন মানুষ ছিলেন ঋষিকেশ দাস, এগুলো দেখলে তার প্রমাণ পাওয়া যায়। ভিউয়ার্স, এখানে ছোট সিঙ্গেল রুমের বেড দেখতে পাচ্ছি, কিন্তু এটা কার রুম ছিল সেটা এখানে কোনো উল্লেখ নেই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি সম্ভবত মিসেস লায়লা রাকিবের বেডরুম ছিল। এই রুমের সব আসবাবপত্র ধবধবে সাদা রঙের। টেবিলে লায়লা রাকিবের দুপাশে সুন্দর দুইটি ছবি রাখা হয়েছে। নামার পথে সিঁড়ির পাশেই সুন্দর একটি স্বরলিপির সিঁড়ি আছে। সম্ভবত এটি ছাদে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। সামনের দিকের মতো প্যালেসের পেছন দিকেও রয়েছে নজরকাড়া সৌন্দর্য। চারপাশে 4টি থামের উপর নির্মিত হয়েছে এই ভবনটি। প্রতিটি থামের উপর লতাপাতার কারুকার্য করা আছে। এই বাড়িটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথেও গভীরভাবে জড়িত। 1949 সালে 23 জুন এই বাড়িতে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ বর্তমানে আওয়ামী লীগ দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্যালেসের আরেক পাশে রয়েছে বেঙ্গল স্টুডিও নামে একটি চলচ্চিত্র প্রোডাকশন হাউস। এটি 60 দশকের রোজ গার্ডেন চত্বরে নির্মিত হয়েছিল। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হারানো দিন সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িটিতে। ভিউয়ার্স, প্রাসাদের সামনেই রয়েছে দুই পাশে দুটি ঘাট বাঁধানো পুকুর। শান্ত ও স্নিগ্ধ এই পুকুরটি প্রাসাদের সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে তৎকালীন আমলের এই ঐতিহাসিক স্থাপনাটির নয়নাভিরাম সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করতে বাধ্য করে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো এক ট্রাভেল ভিডিওতে। আল্লাহ হাফেজ।